আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাজিয়াত শাহরিন এবং আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি। বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসাও ঠিক ছিল, জানালেন ডাক্তার দেবী শেঠি। কারাগারে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, জানালেন রিজভী। মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার মানববন্ধন। নির্বাচন কোথাও কোথাও সুষ্ঠু হয়নি, কর্মকর্তাদের কাজে হতাশা জানিয়ে বলেন সিইসি। উপজেলা নিরপেক্ষ ভোটের আহ্বান নাসিমের। জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ভিসির মতবিনিময়ে মতামত না নেওয়ার অভিযোগ ছাত্র দলের। পরিবেশ সুন্দর দাবি ছাত্রলীগের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি করা হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিকেল 4:15টার দিকে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। এখানকার চিকিৎসা পদ্ধতি সঠিক ছিল বলেও জানান তিনি। বেলা 3:15টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে আমন্ত্রণ জানানো হয় ওবায়দুল কাদেরকে দেখতে। 12:35 তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। প্রায় আধা ঘন্টা পর্যবেক্ষণের পর তিনি ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। এ সময় তারা দাবি করেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। দেবী শেঠি হি ওয়াজ সো নাইস যে উনি নিজে একটা চার্টার করা প্লেন নিয়ে আজকে 12:45-এ ল্যান্ড করেন। একটা জিনিস আমরা চিন্তা করে রেখেছিলাম, একটা জটিলতার কথা, কোনো জটিলতা তেমন হয় নাই, সামান্য কিছু জটিলতা এবং ওনার ওপেনিং, এবং যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখন ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম, উনিও বলেন যে ঠিক আছে তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আরেকটা জিনিস যেটা বেশি ছিল, ব্লাড সুগার, খুব হাই ব্লাড সুগার ছিল প্রথমে 26, সেটাও আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিনের সাহায্যে আনতে সক্ষম হয়েছি। এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। ওবায়দুল কাদেরের সাথে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ও একজন চিকিৎসক সহ 4 জন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখানে ট্রিটমেন্টে কোনো গাফিলতি না হয় এবং এখান থেকে ডক্টর গিয়েছে এবং ওখানে ডক্টর আছে। সুতরাং আমার মনে হয় মাশাআল্লাহ ভালো অবস্থানে আছে এবং সে এত রিকভারি করছে আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় এখানকার ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট দিয়েছে যে আমার মনে হয় আল্লাহ তাআলার পরে যদি জীবন ফিরে যায় এই ডাক্তাররা তার জীবন ফিরে দিয়েছে। অসুস্থ হবার পর রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনজিও গ্রামে তার রক্তনালীর 3টি ব্লক ধরা পড়ে। সকাল 10:30টার দিকে তার হার্টে একটি রিং পরান চিকিৎসকরা। দুপুর 12টায় অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বাংলাদেশে আসা দেবী শেঠি বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ওবায়দুল কাদেরের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন উপমহাদেশে প্রখ্যাত এই হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। চিকিৎসার জন্য তাকে দ্রুত সাড়া দেয়ায় দেবী শেঠিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়েও আলোচনা করেন দেবী শেঠি। এদিকে ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিলে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি আশা করেন বিদেশে চিকিৎসা নিয়ে দলের সাধারণ সম্পাদক পরিপূর্ণ সুস্থ হয়ে অচিরেই দেশে ফিরে কাজে মনোনিবেশ করবেন। দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন 2019-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া প্রধানমন্ত্রী জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে মন্ত্রিসভাকে জানানো হয়। সিঙ্গাপুরে মন্ত্রী পর্যায়ের পরিবেশ সম্মেলন অংশ নেওয়া প্রসঙ্গেও মন্ত্রিসভাকে জানান বন ও পরিবেশ মন্ত্রী। খাদ্য প্রক্রিয়াকরণ খাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী সংসদ ভবন কার্যালয়ে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াশ মিয়ার সাথে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। দেশ জুড়ে গড়ে তোলা 100টি বিশেষ অর্থনৈতিক জোনে খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের সুনির্দিষ্ট এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রবাসীদের সংগঠন এনআরবি চেয়ারপারসন এস.এম. শেকিল চৌধুরী উপস্থিত ছিলেন। কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা জানান। দীপুমণি বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টিও সতর্কতার সঙ্গে মনিটর করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, কমিউনিটি নেতা, ইমাম, গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে মত বিনিময় সভা করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ তথ্য যাচাই বাছাইয়ের বিষয়ে এই বিভাগের নির্দেশনা যথাযথ অনুসরণ নিশ্চিতের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। সভায় একাদশ সংসদের প্রথম অধিবেশনে আগামী 11 মার্চ সোমবার পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। বেগম জিয়াকে নিয়ে বিএনপি উদ্বিগ্ন। 6 মার্চ বুধবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানান তিনি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনা করে বিএনপি। উন্নত চিকিৎসার জন্য যেখানে দরকার সেখানে নেওয়া হোক, কিন্তু গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেশেই একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানানো হলেও সরকার দাবি করেছিল বিএসএমএমইউতে উন্নত ও বিশ্বমানের চিকিৎসা হয়। এখন তাহলে ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রয়োজন পড়ল কেন? রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এখন আর হাঁটাচলা করতে পারছেন না। পা ফুলে গেছে, হাত অবশ, চোখ ও কাঁধে প্রচন্ড ব্যথা। কারাগারের প্রতিকূল পরিবেশে তার পূর্বের অসুস্থতা আরো গুরুতর হয়েছে। জামিনে বাধা না দিয়ে অবিলম্বে বেগম জিয়াকে মুক্তির দাবি জানান তিনি। খালেদা জিয়া বলেছেন, খুবই অসুস্থ আমি। মাত্র একবার এসে চিকিৎসকরা দেখে গেছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয়নি।
ডায়াবেটিসের রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে না, থেরাপি ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমি সত্যি খুবই অসুস্থ। দেশবাসীর প্রাণপ্রিয় নেত্রী নিজের মুখে এই প্রথম এমন ভয়াবহ অসুস্থতার কথা বললেন। তার স্বাস্থ্যের চরম ক্রমাবনতিতে দেশবাসীর মতো আমরা খুবই উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাকে জামিনে মুক্তি দিন, তাকে জেলে। কমিশনে কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই, তারা সুষ্ঠু নির্বাচন হবে বললেও সেরকম নির্বাচন হয়নি। দৃঢ়তার সাথে নির্বাচন পরিচালনার মতো যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেদের তৈরি করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, কমিশন নিজেদের কর্মকর্তাদের দিয়ে সব নির্বাচন পরিচালনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে ইসি কর্মকর্তারা আস্থা অর্জন করতে পারবে না। কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যতটুকু দায়বদ্ধ করা যায় প্রশাসনের কর্মকর্তাদের ক্ষেত্রে তা সম্ভব নয়। তা কমিশন এখন বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ইসি কর্মকর্তাদের বিবেচনা করতে হবে তারা নিজেরা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবে নাকি প্রশাসনের কর্মকর্তাদের পেছনে ফিল নিয়ে ঘুরবে। সেই দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকলে প্রস্তুত হতে পারেননি। কারণ আমি যখন বিশেষভাবে কোনো কর্মকর্তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করি যে নির্বাচনের অবস্থায় তোমাদের প্রস্তুতি কীরকম, কেমন হবে, কোনো থ্রেট আছে কি না, কিন্তু কেউই আমাকে থ্রেটের কথা বলে নাই। শুধু বলছে, স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করব, ভালো নির্বাচন করব। কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। এই অবস্থাকে কাটিয়ে উঠতে হবে। সব নির্বাচন পরিচালনার দায়িত্ব ইন ফিউচার নির্বাচন কমিশন কর্মকর্তাদের নিতে হবে, সেরকম যোগ্য ব্যক্তি সৃষ্টি হতে হবে। ব্যক্তি বা মার্কার দিকে না তাকিয়ে আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগ মুক্তি চেয়ে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় মোহাম্মদ নাসিম সংসদে সরকারের সমালোচনা ও ভুল ত্রুটি ধরিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানান। বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে, সংসদ প্রাণবন্ত হোক তার সবার চাওয়া। পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তরে আপোষ না করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। আসন্ন উপজেলা নির্বাচন নিরপেক্ষ করতে কমিশনের প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। সামনে উপজেলা নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। 10 তারিখ থেকে যে নির্বাচন হবে কাজে আপনারা প্রমাণ করবেন। নির্বাচন কমিশন শক্তভাবে এটা বলে, প্রশাসনকে আমরা বলবো, প্রশাসনকে বলবো এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করার আপনারা করবেন, কারণ ভোট উৎসব সৃষ্টি করতে হবে। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পরিবেশ। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা শুরু করেন বিভিন্ন ছাত্র সংগঠনের ঘোষিত প্যানেলের প্রার্থীরা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্র দলের প্রার্থীদের অভিযোগ, সকালে উপাচার্যের মত বিনিময়কালে তাদের মতামত নেওয়া হয়নি। এদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, ক্যাম্পাসের সুন্দর পরিবেশেই নির্বাচন হচ্ছে। 28 বছর পর ডাকসু নির্বাচন, আর সোমবার সকাল থেকে শুরু হয় এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তাই সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার শুরুর দিনে সকালে নির্বাচন উপলক্ষে বক্তব্য দেন উপাচার্য। এতে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনো ক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টোরিয়াল টিম সতর্ক থাকবে। ক্লাস চলাকালে শ্রেণীকক্ষে প্রচারণার সুযোগ না থাকায় কলাভবনের সামনে লিফলেট বিতরণ করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। আর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রচার চালান ছাত্রদলের প্রার্থীরা। এই দুই প্যানেলের প্রার্থীরাই অভিযোগ করেন উপাচার্যের অনুষ্ঠান নিয়ে। আমাদেরকে না জানানোর পরেও আমরা ওখানে গিয়ে আমরা দেখেছি খুব স্বল্প সময়ের মাধ্যমে ওনাদের সভাটা শেষ করেছে। কিন্তু সেখানে গিয়ে আমরা আরেকবার হতাশ হয়েছি, যাচ্ছে প্রশাসন তাদের একটি লিখিত বক্তব্য আমাদের হাতে তুলে দিয়ে এবং সেটা পাঠ করে তারা চলে গেছে।
আমরা সেখানে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা কিন্তু শুনেনি। অপরাজয় বাংলার পাদদেশে নির্বাচনী প্রচারণা চালান বাম ছাত্র জোটের প্রার্থীরা। প্রচারণায় নানা সমস্যার অভিযোগ করেন গণমাধ্যমের কাছে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন ছাত্রলীগের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত নিজেদের পক্ষে ভোট চাইতে। আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু আপনারা 11 তারিখ ভোট দিতে আসবেন, কারণ আমরা আরেকটি 30শে ডিসেম্বর দেখতে চাই না। প্রচারণা করতে গিয়ে 3-4টা সংগঠন প্রায় একই কাছাকাছি সময় আমরা প্রচারণা করছি, কোনো কিন্তু সমস্যা হয়নি। বরং আমরা তাদের কাছে গিয়েছি, হ্যান্ডশেক করেছি, দোয়া চেয়েছি, আমাদের জন্য দোয়া করেন, তারা আমাদের কাছে দোয়া চেয়েছে। 30-35 জন ছাত্র যখন একটা রুমের মধ্যে থাকে তখন সেটা কতটা ভয়াবহ হতে পারে। আবাসন সংকটকে দূরীকরণ করা হচ্ছে আমার মায়ের স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমি এখানে দাঁড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ 11 মার্চ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কেমিক্যাল বিরোধী অভিযানে চকবাজার এলাকায় 6টি রাসায়নিক গুদামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন বলছে, আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল বা গোডাউন রাখতে দেওয়া হবে না। এলাকাবাসীকে সাথে নিয়েই কেমিক্যাল মুক্ত করা হচ্ছে পুরান ঢাকা। চুরিহাট্টার ওয়াহিদ মেনশনের বেসমেন্টে বাকের হোসেনের যে কেমিক্যাল গুদামের সন্ধান পাওয়া গিয়েছিল, সেখান থেকে অল্প দূরেই তার আরেকটি গোডাউনে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাওয়া যায় বিপুল পরিমাণ কেমিক্যাল। বিচ্ছিন্ন করে দেওয়া হয় সকল ধরনের সংযোগ। পপি স্টোর নামে আরেকটি ভবনের দোতলা থেকে 4 তলা পর্যন্ত প্লাস্টিক পণ্যের কারখানা পাওয়া যায়। তাদের নেই কোনো পরিবেশ অধিদপ্তর বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। এখনকার পরিস্থিতি বা একটা বিবেচনা করতে গেলে অবৈধ বোঝা যায়, আর আগে যখন পরিস্থিতি ছিল বা আগের ওটা বিবেচনা তখন ঠিক ছিল। এছাড়াও বেশ কয়েকটি আবাসিক ভবনে সন্ধান মেলে প্লাস্টিক দানার। এসব অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এটা না কেমিক্যালের, এটা 60 বছরের ভিতরে কোনো আগুন লাগেনি আজ পর্যন্ত, আমরা 60 বছর ধরে দেখতেছি। সিটি কর্পোরেশন গঠিত টাস্ক ফোর্স বলছে, আবাসিক এলাকায় কোনো ধরনের রাসায়নিক গুদাম থাকতে দেওয়া হবে না। প্লাস্টিক গ্র্যানুলস সেগুলি আছে এবং লিকুইড কিছু আছে, রঙের কিছু কেমিক্যালস আছে। এটা আমরা মালিকরে কথা বলেছি, মালিক আমাদের প্রথমে অস্বীকার করেছে যে কিছু নাই। আমরা চেক করে দেখলাম পুরা ভর্তি, সেজন্য আমরা পুরো বিল্ডিংয়ের ইউটিলিটি সার্ভিস ডিসকানেক্ট করছি। কোনো প্লাস্টিক গোডাউন, কোনো কেমিক্যালস গোডাউন আবাসিক এলাকায় থাকবে না। অভিযান চলাকালে কয়েকটি আবাসিক ভবনের মালিক তাৎক্ষণিকভাবে প্লাস্টিক গুদাম থেকে মালামাল সরিয়ে ফেলায় কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অগ্নিকাণ্ডে শ্বাসনালী পোড়া রোগীদের জীবন বাঁচাতে পারে অত্যাধুনিক থেরাপি হাইপারব্যারিক নামের মেশিন প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। বিশ্বের উন্নত বিভিন্ন দেশে অনেকদিন থেকে হাইপারব্যারিক যন্ত্রের সাহায্যে চিকিৎসা চলছে সাফল্যের সঙ্গে। এর মাধ্যমে শ্বাসনালী পোড়া রোগীদের সারিয়ে তোলার ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকার চিকিৎসকরাও। এস এম ফয়েজের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। প্রধানমন্ত্রীর অনুদানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জন্য কেনা হাইপারবারিক মেশিনে চলছে চকবাজারের আগুনে দগ্ধদের জীবন বাঁচানোর চেষ্টা। অন্যান্য অগ্নিকাণ্ডে শ্বাসনালী পোড়াদের চিকিৎসা দেওয়া হয় অত্যাধুনিক এই মেশিনে। এর আগে বাংলাদেশে এই ধরনের দগ্ধ রোগীদের জীবন বাঁচানোর আশা করা যেত না, হাল ছেড়ে দিতেন চিকিৎসকরা। এখন তাদের আশার আলো হাইপারবারিক অক্সিজেন মেশিন। হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়ার ফলে আমরা এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন শ্বাসনালী পোড়া রোগীকে আমরা বাঁচাতে পেরেছি, যেটা আমরা একসময় আমাদের কাছে কল্পনার মতো ছিল। যাদেরকে হাইপারবারিক অক্সিজেন চেম্বারে দিতে পারি, তাদের এই সোয়েলিং বা ফুলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে যায় এবং তার বডিতে, আপনি জানেন, মানুষের বেঁচে থাকার মূল নিয়ন্ত্রক হচ্ছে অক্সিজেন থাকা। সো এই অক্সিজেনটাইকেই আমরা এখানে থেরাপিউটিক এজেন্ট হিসেবে ইউজ করতেছি। আগে আমরা কোনোভাবেই বাঁচাতে পারতাম না, তাদেরকে আমরা বাঁচানোর একটা স্বপ্ন এখন পেয়েছি। চিকিৎসকরা জানান, হাইপারবারিক অক্সিজেন চেম্বারে শুয়ে শ্বাস নিতে পারেন রোগীরা, থাকেন স্বস্তিতে। দরকার হলে ভেতর থেকে কথা বলতে পারেন ডাক্তার নার্সদের সাথে। কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলেন তো। জি, ধন্যবাদ। যে শ্বাসনালী পড়ে যায় তাদের জন্য আমাদেরকে হাইপারবারিক অক্সিজেন যেটা বলা হয় থেরাপি, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গত রাজনৈতিক সহিংসতার সময়ই আমাদেরকে 2টা মেশিন কিনে দিয়েছিলেন। প্রতিদিনই বহু রোগী ওখান থেকে বেশ উপকার হচ্ছে এবং এখন আমরা
যখন রুগীটা একটু স্টেবল হয় তখন আমরা ওই মেশিনের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে তার সার্কুলেশন ইমপ্রুভ করে। এটা একটা মডার্ন ডেফিনেটলি ট্রিটমেন্ট যেটা এখানে অ্যাভেলেবল। অত্যাধুনিক থেরাপির চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান চিকিৎসকরা। কিছু পেশেন্ট আছে যে এদেরকে আমরা অন্য প্রবলেমের জন্য আমরা তাদেরকে বাঁচাতে পারিনি। এটা শুধু যে শ্বাসনালীতে কাজ করে তা না, বার্ন পেশেন্টের আপনি জানেন অনেক বেশি ইনফেকশন হয়। বার্নের পেশেন্টের শ্বাসনালীকেও সে প্রোটেক্ট করে এবং ইনফেকশনটাকেও প্রোটেক্ট করে, এবং শ্বাসনালীর সাথে সাথে তার যেসব ক্ষত হয়, স্কিনের মধ্যে যে ক্ষতগুলো হয়, ক্ষতগুলো শুকাতে বা হিল হতে অনেক বেশি সময় লাগে না, তখন আমরা তাড়াতাড়ি সেটাকে হিল করাতে পারি। নিমতলী তাজরির মতো আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে না পারায় নিভে গেছে অনেক জীবন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধের সুফল হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.19% বাড়তে পারে, এমন পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। শক্তিধর এ দেশ দুটির বাণিজ্য লড়াইয়ের ফলে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমলেও বাংলাদেশে আসবে $40 কোটি রপ্তানি বাণিজ্য। উদীয়মান আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে প্রভাব বিষয়ে বিকেলে রাজধানীর একটি হোটেলে সেমিনারে এডিবির মুখ্য অর্থনীতিবিদ ইয়াসুকোই সাওয়াদা এই তথ্য জানান। তিনি জানান, দক্ষিণ এশিয়ার 45 দেশের মধ্যে 7% বেশি প্রবৃদ্ধি ধরে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। পাল্টাপাল্টি শুল্ক আরোপের মতো বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমে যাওয়ায় দেশটির জিডিপি প্রবৃদ্ধি 1% কমে যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে চীন বাজার হারালেও সেই বাণিজ্যের কিছু অংশ এদেশের রপ্তানিকারকদের কাছে আসতে শুরু করায় বাংলাদেশ সুফল পেতে শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এই পরিস্থিতিতে রপ্তানি বাড়াতে প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধি এবং অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিয়েছেন আলোচকরা। নিচ্ছি সিবিসিটাল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর অভিযোগে 2 ছাত্রী সহ 7 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে 2 গ্রুপের সংঘর্ষ, 10 জন আহত। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর অভিযোগে 2 ছাত্রী সহ 7 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব রহিমা কানিজ। এ বিষয়ে আরও তদন্তের জন্য সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গেল সোমবার অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে র‍্যাগ করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সিন্ডিকেট। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, জামালপুর ও কুমিল্লায় 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে কুমিল্লা 14 গ্রামের আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানে উল্টে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় কাভার্ড ভ্যান চালক। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের জেটিতে ও জামালপুরের মাদারগঞ্জে 2 জন নিহত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 2 সদস্য সহ 14 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 6টি আগ্নেয়াস্ত্র, 41 রাউন্ড গুলি ও 10 কেজি গান পাউডার উদ্ধার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংক ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে আসামিরা। গ্রেফতারকৃতরা ঢাকার কদমতলী, রামপুরা, সাভার ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার কথাও স্বীকার করেছে বলে দাবি করে পুলিশ। এছাড়া আসামি আতিকুর রহমানের তথ্যের ভিত্তিতে রামপুরার বাসা থেকে অস্ত্রসহ হুজির সদস্যদের আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। এদিকে দাখিলের শেষ দিনে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সকালে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল বের করে তাদের সমর্থকরা। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ বাধে, এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে সকাল থেকে প্রতিটি উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। কুমিল্লার 13টি উপজেলায় নির্বাচন উপলক্ষে শেষ দিনে সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। পটুয়াখালীর 7 উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সেখানে ভোট নেওয়া হবে ইভিএম মেশিনে। বাগেরহাটে 9 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে মোনাজাত করা হয়। মনোনয়ন দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার 7টি উপজেলার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বরগুনায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। অবিলম্বে 9 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। আজ সকালে পাটকলের অর্ধ লাখ শ্রমিক রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা এই দাবি জানান। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহে মজুরি প্রতি সপ্তাহে প্রদান সহ 9 দফা দাবিতে 7 দিনের কর্মসূচি ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। এই কর্মসূচির দ্বিতীয় দিনে খুলনা প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দীঘিনালা, স্টার সহ কয়েকটি মিলের শ্রমিকরা সকাল 9টায় নিজ নিজ মিল গেটে অবস্থান করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেশিরভাগ সড়ক। কোনো কোনো রাস্তায় কার্পেটিং এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সংস্কারের আশ্বাস দিয়েই দায় এড়িয়েছে কর্তৃপক্ষ। শহীদুজ্জামান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শরীয়তপুরের ভেদরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর বেহাল দশা, চলাচলের একেবারেই অনুপযোগী। সখীপুর থানার বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা, কোথাও কোথাও কার্পেটিংয়ের চিহ্নও নেই। বড় বড় গর্তে ভরা সড়কগুলো বর্ষায় আরও ভয়াবহ হয়ে ওঠে। দিনের ভিতরে একটা না দুইটা গাড়ি পল্টি খাইতে আছে, বেবি হোক, অটো, মোটরসাইকেল লোক বালুতে ফাইসা যাইতেছে। বালু চালুর ভিতরে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, আবার গাড়ি উল্টে পড়ে। কেউ মালামালি যেতে পারছে না বাজারে, হাটের বাজারে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, খুব কষ্ট আছে আমাদের দিকে যেতে। সড়কের দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। আমাদের ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়েছি, হাতে নিয়েছি। এই কাজগুলো আমাদের খুব দ্রুত 2-1 মাসের ভিতরে আমরা বাস্তবায়নে যাইতে পারবো, ফিল করতে এই আশাবাদ ব্যক্ত করছি। আশ্বাসে বিশ্বাস নেই ভুক্তভোগীদের, কার্যকর পদক্ষেপ চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শহরের একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। এখানে শুরু থেকেই জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পাশেই 3 বছর আগে একটি 6তলা আধুনিক ভবন তৈরি হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আজও তা চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। বিস্তারিত মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর রিপোর্ট। মুন্সিগঞ্জের 50 শয্যার এই হাসপাতালটি 2006 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। দীর্ঘদিন ধরেই 50 শয্যা হাসপাতালের লোকবল দিয়ে চলে আসছে এই হাসপাতালটি। পুরাতন এই হাসপাতালে বহির্বিভাগে সকাল থেকেই শুরু হয় রোগীদের প্রচণ্ড ভিড়। দূর দূরান্ত থেকে আসা রোগীরা পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে পাশে একটি 6তলা আধুনিক ভবনে আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটার সহ আধুনিক চিকিৎসার সব ধরনের সুবিধা থাকলেও চালু না হওয়ার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। একটা ভালো ডাক্তার নাই, ভালো কোনো চিকিৎসা নাই, চিকিৎসা সেবা ভালো পাইতেছি না আমরা। চর্মরোগ নাই, নাক কান গলার বিশেষজ্ঞ নাই, অনেক পদের ডাক্তারই নাই, চরম অব্যবস্থাপনা। সব সুন্দর রোগী আসে কিন্তু ডাক্তার থাকে না। নতুন ভবন হয়েছে কিন্তু ভবন উদ্বোধন হয়নি। 50 শয্যার যে অবকাঠামো যা যা কিছু ছিল এখন অনেক বেড়েছে, কিন্তু ওইভাবে সুযোগ সুবিধাগুলো বাড়েনি। এদিকে হাসপাতালের জনবল সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন জানান, এরই মধ্যে জনবল বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ক্রমেই দিন যাচ্ছে, আমাদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের উপরস্থ যে অফিস আছে
তাদেরকে আমরা অবহিত করছি এবং আমাদের রিপোর্ট জানাচ্ছি। মন্ত্রণালয় থেকে যদি আমাদের এখানে এই কনসালটেন্ট নিয়োগ দেয় তাহলেই আসবে। দ্রুত এই হাসপাতালটিতে জনবল বাড়ানো সহ নতুন ভবনটিও উদ্বোধন করে সুচিকিৎসা নিশ্চিতের দাবি মুন্সিগঞ্জবাসীর। সোনিয়া হাবিব, লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চলতি বছরে জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অডিটোরিয়ামে আজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম আর বিশেষ অতিথি কোম্পানির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইফাত জাহান। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েতুল্লাহ সভাপতিত্বে কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট মোহাম্মদ আলী হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ এবং উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সিসি মোহাম্মদ আলমগীর কবির, এফসিএ সহ অন্যান্যরা। কনফারেন্সে সারা দেশের ডিভিশনাল ইনচার্জ, সার্ভিস সেন্টার ইনচার্জ, জোনাল ইনচার্জরা সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বরেণ্য সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের স্মরণ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম। এ সময় প্রখ্যাত এই সাংবাদিকের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকরা। রানার অটোমোবাইলস লিমিটেডের আইপিও লটারি ড্র হয়েছে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির কমিউনিটি সেন্টারে। নির্ধারিত আবেদনের চেয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন বেশি জমা পড়ায় এই ড্রর আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল হক চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগরীর চকবাজারে গৌরী ললিত কলা একাডেমি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যেন ভালোভাবে জানতে পারে সেজন্য কমিউনিটি পর্যায়ে জানানোর ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু, গৌরী ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা উৎপল বড়ুয়া সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। পাকিস্তানি বিমান হামলায় ৩০০ জঙ্গি হত্যার দাবি থেকে পিছু হটছে ভারত। প্রিমিয়ার লিগ টি-20তে চ্যাম্পিয়ন শেখ জামাল ফাইনালে প্রাইম ধলেশ্বরকে হারালো ২৪ রানে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে বিমান হামলায় অন্তত ৩০০ জঙ্গিকে হত্যার দাবি থেকে কিছুটা পিছু হটতে শুরু করেছে ভারত। এদিকে চিহ্নিত একাধিক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ভারতের বিমান বাহিনীর প্রধান মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া জানান, ২৬ ফেব্রুয়ারির হামলায় কতজন নিহত হয়েছে তা হিসেব করে বলা সম্ভব নয়। এজন্য সেখানে কতজন ছিল তা দেখতে হবে। এর আগে নিহত জঙ্গির সংখ্যা নিয়ে অনড় অবস্থান থেকে পিছু হটেন ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ। জানান এই সংখ্যা ২৫০-র উপরে। আহমেদাবাদের সভায় দাবি করেন, আগে শত্রু দেশে ভারতের সেনাদের নির্মমভাবে হত্যা করা হলেও এখন সেই পরিস্থিতি নেই। এজন্য নরেন্দ্র মোদীর কৌশলী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে নানামুখী সমালোচনার জেরে এবার জঙ্গি দমন অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। জানানো হয়, ২১ জানুয়ারি জরুরি বৈঠকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান শুরুর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে অভিযানের তালিকায় বহু বিতর্কিত জৈশ-ই-মোহাম্মদের নাম আছে কিনা তা জানা যায়নি।
সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর মরদেহ সম্ভবত চুলায় পোড়ানো হয়েছে, এই দাবির সপক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রোববার প্রচারিত তথ্যচিত্রে জানানো হয়, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে কয়েকশো মিটার দূরে কনসুলেট জেনারেলের বাসায় নেওয়া হয়। সেখানে বড় চুলায় মরদেহের টুকরোগুলো পোড়ানো হয়। এই দাবির সমর্থনে ওই চুলা তৈরিতে যুক্ত শ্রমিকদের সাক্ষাৎকার নেওয়া হয় তথ্যচিত্রটিতে। ওই শ্রমিক জানিয়েছে, সৌদি কনসুলেটের নির্দেশে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী গভীর চুলাটি তৈরি করা হয়েছিল। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে। গেল জানুয়ারি থেকে খাশোগি হত্যার তদন্ত শুরু করেছে জাতিসংঘ। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হবে জুনে। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসাও ঠিক ছিল জানালেন ডাক্তার দেবী শেঠি। কারাগারে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, জানালেন রিজভী। মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার মানববন্ধন। নির্বাচন কোথাও কোথাও সুষ্ঠু হয়নি, কর্মকর্তাদের কাজে হতাশা জানিয়ে বলেন সিইসি। উপজেলা নিরপেক্ষ ভোটের আহ্বান নাসিমের। জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা, ভিসির মতবিনিময়ে মতামত না নেয়ার অভিযোগ ছাত্র দলের, পরিবেশ সুন্দর দাবি ছাত্রলীগের। এই ছিল এখনকার মতো, আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।